আচ্ছা। তো এর আগে আমরা শুধুমাত্র একটা লেকচার তো পড়ছি, ওইখানে তাপমাত্রা রিলেটেড যত যা কিছু আছে সবকিছুই পড়াইছি সুন্দরভাবে। তো ওইগুলা ঠিক মতো পড়িস। আর আজকে 2 নম্বর লেকচার আজকে। আরে ধুর, আসে না কেন? আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের কি টপিক আছে দেখি। আজকে হচ্ছে আমাদের তাপীয় প্রসারণ। তো যে কোনো একটা কঠিন পদার্থ যেটা তাপ শোষণ করতে পারে, যেমন লোহা হইতে পারে, তামা হইতে পারে, রূপা হইতে পারে, অ্যালুমিনিয়াম হইতে পারে, এই ধরনের পদার্থগুলোকে যদি হিট দেওয়া যায় তাহলে তাদের আয়তন একটু না একটু হলেও বৃদ্ধি পায়। বাট ওইটা অনেক বেশি ক্ষুদ্র হয়, ওইটা আমাদের আহ, চোখে সাধারণত ধরা পড়ে না আর কি। তবে যেসব কঠিন বা তরল বা বায়বীয় যাই হোক না কেন, এই সকল পদার্থ যদি তাপ শোষণ করতে পারে, বা আমরা যাদেরকে নর্মাল ভাষায় পরিবাহী পদার্থ বলি, এইসব পদার্থকে যদি তাপ দেওয়া হয় তাহলে তাদের আয়তনের অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ অথবা উচ্চতার এক ধরনের প্রসারণ ঘটে। তো আজকে আমরা পড়ব তাপ দেওয়ার ফলে কঠিন পদার্থের কিরকম প্রসারণ ঘটে। তো যেমন সব ধরনের কঠিন পদার্থের প্রসারণ কিন্তু ওইভাবে ঘটে না। যেমন একটা কাঠের কিন্তু তাপ দিলে ওর কিন্তু কোনো ধরনের প্রসারণ ঘটবে না, কারণ কাঠ কিন্তু কোনো ধরনের তাপ শোষণ করে না। তো যেমন লোহা হইতে পারে, তামা হইতে পারে, অ্যালুমিনিয়াম হইতে পারে, এগুলো পদার্থ কিন্তু তাপ শোষণ করে। আবার যেমন কাঁচ আছে, কাঁচ কিন্তু আহ এমন না যে তাপ দিলে তার আয়তন বেড়ে যাবে। কাঁচকে কিন্তু তাপ দিতে দিতে একসময় সে কিন্তু ফেটে যায়, কারণ তার স্থিতিস্থাপকতা অনেক কম আর কি। তো এইসব বিষয় আমরা পরে দেখবো। আপাতত এইটা আমরা জেনে রাখলেই হবে যে কোনো একটা কঠিন পদার্থ যারা যারা পরিবাহী আর কি। সো এই পরিবাহী পদার্থ বলতে বোঝায় যাদের মধ্যে দিয়ে তাপ পরিবাহিত হইতে পারে, এই ধরনের পদার্থকে আমরা যদি তাপ দেই তাহলে তাদের আয়তনের বৃদ্ধি ঘটবে। তো আয়তন বলতে আমরা কোন একটা কঠিন পদার্থের আয়তন বলতে তো বুঝি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তো আয়তনের আহ, যদি বৃদ্ধি ঘটে তার মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটারই বৃদ্ধি ঘটবে। Okay. আচ্ছা, তো আমরা শুরু করি। তো এটা আমরা লিখে দেই যে পরিবাহী মানে তাপ পরিবহন করতে পারে এমন পদার্থ। পরিবাহী পদার্থকে তাপ দিলে আয়তনের বৃদ্ধি ঘটে। তো আয়তন বলতে আমাদের এখানে আছে কি কি? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, এই তিনটা জিনিস আছে। তো আজকে আমরা যেটা পড়বো কঠিন পদার্থের প্রসারণ, এখানে দৈর্ঘ্যের প্রসারণ পড়বো। আচ্ছা, সরি। আর যদি দৈর্ঘ্য প্রস্থ যদি দুইটারই যদি প্রসারণ ঘটে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ মিলে কি হয়? ক্ষেত্রফল। তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটারই যদি প্রসারণ ঘটে তাহলে আমরা সেটাকে বলবো ক্ষেত্রফলের প্রসারণ। আর যদি তিনটারই যদি বৃদ্ধি ঘটে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মিলে কি হয়? আয়তন, তাহলে আমরা সেটাকে বলবো আয়তন প্রসারণ। তো আজকে আমরা তিনটা জিনিস পড়বো, একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, আর দৈর্ঘ্য প্রস্থ দুইটাই বৃদ্ধি পেলে সেটাকে বলবো ক্ষেত্রফল প্রসারণ। আর যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই বৃদ্ধি পায় তাহলে আমরা সেটাকে বলবো আয়তন প্রসারণ। তো এই তিনটা জিনিস আজকে আমরা পড়বো। তো এইখানে দেখ, তো এইখানে এই শুরুতে একটা, এটা আমাদের একটা কঠিন একটা পদার্থ, যেটা আছে পরিবাহী একটা কঠিন পদার্থ। তো এর আমাদের আদি দৈর্ঘ্য হচ্ছে এল, এবং এর টেম্পারেচার হচ্ছে T1 ডিগ্রি সেলসিয়াস। তো এইটা আমাদের T1 তাপমাত্রায় একটা একটা কঠিন পদার্থ আছে যার
দৈর্ঘ্য হচ্ছে L1। তো আমরা যদি এখন লিখি যে T1 তাপমাত্রায় L1 দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা কোনো বস্তুর তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করে যদি T2 করি, T2 করলে আহ এর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে যদি L2 হয়। দেখ এইখানে T1 হচ্ছে আদি তাপমাত্রা, L1 হচ্ছে আদি দৈর্ঘ্য। কোনো বস্তু তাপমাত্রা বৃদ্ধি করে T2, এটা এমন না যে T2 পরিমাণ বৃদ্ধি করলাম, তা না, বৃদ্ধি করার পরে তাপমাত্রা হচ্ছে T2, মানে T2 হচ্ছে শেষ তাপমাত্রা এবং L2 হচ্ছে বৃদ্ধি করার পরে মোট দৈর্ঘ্য। তো এটা হচ্ছে শেষ, এটা দৈর্ঘ্য। তাহলে তাহলে আমাদের তাপমাত্রার তাপমাত্রা বৃদ্ধি আমাদের এইখানে তাপমাত্রা বৃদ্ধি আমরা যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো, এইটাকে লেখা হয় ডেল্টা টি। সো ডেল্টা টি আমাদের কত? T2 - T1, যে এইটুক পরিমাণ আমরা বৃদ্ধি করলাম এবং আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি। সো দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা লিখবো ডেল এল। সো এটা কত আমাদের L2 - L1, মানে শেষ বিয়োগ আদি। তাহলে যদি এগুলা আমাদের তাপমাত্রা বৃদ্ধি করার পরে একটা পরিবাহী কঠিন পদার্থের যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাহলে তার দৈর্ঘ্য প্রসারণ সহগ। সো দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। সো ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ হবে আমাদের del L/L1 আছে দ্বারা। সো del L/L1 মানে বৃদ্ধি ডিভাইড বাই আদি ডিভাইড বাই ডেল টি। সো এইটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্র। আচ্ছা, তো এখন আমরা যদি এইটাকে যদি ভাঙাই লিখি তাহলে আমরা কি লিখতে পারবো? দেখ ডেল এল মানে কি? ডেল এল মানে হচ্ছে L2 - L1 ডিভাইড বাই L1, আর এটা হচ্ছে T2 - T1। এইটা আশা করি ক্লিয়ার। আচ্ছা, তো এখন এর একক আমরা যদি খেয়াল করি, দেখ এই যে আলফা এর একক আমরা যদি বিবেচনা করি, সো আলফা এর একক আমাদের কি হবে? আলফা এখানে আমরা সবগুলো টেম্পারেচার কিন্তু আমরা লিখবো কেলভিনে। সো এইখানে আমাদের এইটা, এটা লিখে দেই। এই এই ম্যাথটাতে বা এই টাইপের আমাদের যে মানে যতগুলা দৈর্ঘ্য, ক্ষেত্রফল বা আয়তন প্রসারণ আছে, এইখানে আমরা তাপমাত্রার একক কেলভিনটা ইউজ করব, এখানে কেলভিন ব্যবহার করব। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল কর, এইখানে উপরে আমাদের কি আছে? উপরে ডেল এল বাই L1, নিচে হচ্ছে ডেল টি। আচ্ছা, একটা জিনিস বল যে ডেল এল মানে কি? L2 - L1 মানে দৈর্ঘ্য বিয়োগ দৈর্ঘ্য। সো বিয়োগ করলে তো আমাদের এককের কোনো চেঞ্জ হয় না। যেমন 10 মিটার থেকে যদি 5 মিটার বিয়োগ করি তাহলে অ্যান্সার আলটিমেটলি কত হবে? 5 মিটার। তার মানে আমাদের যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু এককের কোনো চেঞ্জ হয় না। তার মানে এর একক মিটার। L1 মানে
আদি দৈর্ঘ্য এর একক মিটার, তাহলে উপরে মিটার মিটার বাদ। আর আমাদের নিচে কি থাকতেছে, ডেল্টা টি, মানে এখানে আমাদের তাপমাত্রার একক কত, কেলভিন, তাহলে নিচে কেলভিন, তাহলে আলফা এর একক আমাদের কি হচ্ছে, আলফা এর একক হচ্ছে কেলভিন ইনভার্স ওয়ান। সো এটা হচ্ছে আমাদের আলফা এর একক। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে আমাদের আলফা এর একক। আচ্ছা, এবং আমি তোকে অনেকবারই একক থেকে মাত্রা এটা লেখা শিখাইছিলাম। তো আমাদের তাপমাত্রার আমাদের মাত্রা কত, যেহেতু টেম্পারেচার, সো টি ইনভার্স ওয়ান। সো এটা হচ্ছে মাত্রা। সো আমরা জানি মাত্রাকে থার্ড ব্র্যাকেট দ্বারা লেখা হয়, সো এটা হচ্ছে একক, এটা হচ্ছে মাত্রা। আচ্ছা, এই জিনিসটা আশা করি ক্লিয়ার এখন। তো এই সূত্রটা, মানে আমাদের মূল সূত্র হচ্ছে এইটা, এইখান থেকে ডেল এল কি তুই সেটা জানিস, যে আবার ডেল টি কি সেটা জানিস, তো এই সূত্রটা মনে রাখলেই হবে। এবং এইখান থেকে তোকে দেখ, এখানে আলফা আছে, L2, L1, T1, T2, তো এইখানে সবগুলাই যদি আহ যদি দেয়া থাকে, এখানে যে কোনো একটার মান আহ, যদি বের করতে বলে তাহলে সেখান থেকে বের করা যাবে। ওকে, তো এই জন্য আমাদের মেইন সূত্রটা মনে রাখতে হবে। তো এরপরে এতক্ষণ আমরা কি দেখলাম, আমরা দেখলাম দৈর্ঘ্য প্রসারণ, তো এখন আমরা দেখব ক্ষেত্রফল প্রসারণ। তো এইখানে আমাদের যদি এরকম একটা বস্তু থাকে, তো এইটা হচ্ছে তার দৈর্ঘ্য এবং এইটা হচ্ছে তার প্রস্থ। এবং এখন এইখানে হিট দেওয়ার পরে আমরা যদি এখানে হিট দেই বা যদি টেম্পারেচার বৃদ্ধি করি, তাহলে এটা আমাদের ধর যে আগে ছিল এইরকম, এখন আমাদের হয়ে যাবে এই যে, আরে ধর, ধর যে এই দিক বরাবর একটু বৃদ্ধি পাবে এবং আমাদের দৈর্ঘ্য বরাবরও একটু বৃদ্ধি পাবে। তো এখন সে হয়ে গেল এইরকম, তার মানে তার দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, তার প্রস্থ বৃদ্ধি পেয়েছে, তার মানে এইখানে যে তার ক্ষেত্রফল A1, এটা যদি ক্ষেত্রফল A2 হয়, তাহলে A2 ইজ গ্রেটার দেন A1, কারণ তার দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া এবং প্রস্থ বৃদ্ধি পাওয়া মানে আলটিমেটলি তার ক্ষেত্রফলটাও বৃদ্ধি পাওয়া। আচ্ছা, তো এইখানে যদি এই যে আমরা এখন আগের মতো করে লিখবো যে T1 তাপমাত্রায় A1 ক্ষেত্রফলের, A1 ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের, কোনো কঠিন পদার্থের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে E2 করা হলে যদি এর ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে কি হবে, A2 হয়, তাহলে এখন আমরা এখানে হিসাব করব ক্ষেত্র প্রসারণ সহগ। সো এটা হচ্ছে আমাদের ক্ষেত্র প্রসারণ সহগ। সো ক্ষেত্র প্রসারণ সহগকে আমরা প্রকাশ করি বিটা দ্বারা। তো এইখানে সিমিলারলি, তাহলে আমাদের ক্ষেত্রফলের বৃদ্ধি হবে এখানে কতটুকু, দেখ এইখানে আমাদের ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে, আমরা লিখবো এটাকে ডেল্টা অফ এ। সো এটা হচ্ছে আমাদের A2 মাইনাস A1, এবং আমাদের তাপমাত্রার বৃদ্ধি আগের মতো ডেল্টা টি
T2 - T1, তাহলে আমাদের ক্ষেত্র প্রসারণ সহগ বিটা হবে ক্ষেত্রফলের বৃদ্ধি ডিভাইড বাই আদি ক্ষেত্রফল ডিভাইড বাই তাপমাত্রার বৃদ্ধি। সো এই জিনিসটা সবার ক্ষেত্রেই। সো যদি দৈর্ঘ্য প্রসারণ হিসাব করিস তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য ডিভাইড বাই তাপমাত্রার বৃদ্ধি। আবার যদি আমরা যখন আয়তন পড়বো তখন আয়তনের বৃদ্ধি ডিভাইড বাই আদি আয়তন ডিভাইড বাই তাপমাত্রার বৃদ্ধি। সো এইটা আছে আমাদের জেনারেল সূত্র। আচ্ছা, তো এখন আমরা যদি এটাকে ভাঙাই লিখি তাহলে A2 - A1 ডিভাইড বাই A1 T2 - T1। ওকে, তো সিমিলারলি এইখানে খেয়াল কর, এইখানে আমরা যখন একক লিখব, এইখানে উপরে এই দেখ, এইখানে খেয়াল কর A1 এর একক কি, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, এরও একক মিটার স্কোয়ার। সো দুইটা সিমিলার জিনিস বিয়োগ করলে এককের চেঞ্জ হয় না, এটা আগে থেকেও জানিস এবং আমি এটা আবার বললাম। সো উপরে কিন্তু কোনো একক থাকবে না এখানে। যদি ক্ষেত্রফলের একক বর্গ মিটারই হোক বর্গ সেন্টিমিটারই হোক যাই হোক, দুইটা একক তো কাটাকাটি হয়ে যাবে। আর আমাদের নিচে থাকবে কেলভিন, তো তাহলে আমাদের বিটার এককও হবে কেলভিন ইনভার্স 1, যেহেতু নিচে কেলভিন সো এটা উপরে গেলে কেলভিন ইনভার্স 1। সো এরও আমাদের মাত্রা কি হবে, বিটার মাত্রা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা যদি লিখি, এটাও কিন্তু টেম্পারেচার ইনভার্স 1। সো এই জিনিসগুলা খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এটা গেল। এখন হচ্ছে আমাদের আয়তন প্রসারণ। তো আয়তন প্রসারণের ক্ষেত্রে আচ্ছা দ্বারা এইখানে আহ, এইখানে একটা 3D ছবি যদি আনা যায়, ওয়েট, 1 মিনিট ওয়েট কর, দেখে আসে কিনা। 3D ছবি, হ্যাঁ, শেপ গুলা, শেপ, হুম 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 হুম, আমাদের এইটা নিয়ে আসলে সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, এই যে এখন এই জিনিসটা সবচেয়ে বেশি সুন্দরভাবে বোঝা যাইতেছে এখানে। এখানে খেয়াল কর, এখন আমরা যাক এটা একটা আমাদের ইটের মতো বা বইয়ের মতো যার 6টা তল আছে। দেখ এখন এইটা হচ্ছে এই যে এইটুকু, এই দিকের সাইডটা আমরা যদি দৈর্ঘ্য লিখি কারণ এটা সবচেয়ে বড়, আর এটা আমরা যদি প্রস্থ লিখি, আর এটা কি হবে, এটা হবে উচ্চতা। আচ্ছা দ্বারা এটা অন্য একটা কালার দিয়ে লিখি। সো এটা হচ্ছে আমাদের উচ্চতা। তো আমরা যখন তাপ দিব তখন এর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, প্রস্থ বৃদ্ধি পাবে, উচ্চতাও বৃদ্ধি পাবে। তো এখন এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি তিনটাই যদি বৃদ্ধি পায় তাহলে তাহলে আমরা এটাকে বলবো আয়তন প্রসারণ। আচ্ছা, তো আয়তনকে আমরা নর্মালি ভি দ্বারা তো লিখি, তাহলে তাহলে সিমিলারলি আমাদের একই কথা বারবার লেখা লাগতেছে যে V1 আয়তনের কোনো বস্তুর তাপমাত্রা P1 থেকে বৃদ্ধি করে T2 করলে এর আয়তন বেড়ে আমাদের V2 হয়। তো তাহলে এটা আমাদের এই বরাবরও একটু পরিমাণ বাড়বে, এবং এই যে এই দিকেও সে কিছু পরিমাণ বাড়বে, এবং উপরেও সে কিছু পরিমাণ বাড়বে। সো আলটিমেটলি তার আমাদের
তিন দিকের আয়তনই মূলত বৃদ্ধি পাবে, সরি, যে তিন দিকের আয়তন না, তার মোট আয়তন বৃদ্ধি পাবে আর কি। সো আমাদের আয়তনের পরিবর্তন ডেল্টা ভি, মানে V2 - V1, এবং তাপমাত্রার পরিবর্তন কত, ডেল্টা টি, মানে আছে T2 - T1। তাহলে এর আমরা আয়তন প্রসারণ সহগ আমাদের কি হবে, একটু আগেই তো বললাম, সিমিলারলি আমাদের একই সূত্র। So, আমাদের আয়তন প্রসারণ সহগকে আমরা গামা দ্বারা প্রকাশ করি। সো গামা হবে আমাদের আয়তনের বৃদ্ধি ডিভাইড বাই আদি আয়তন ডিভাইড বাই তাপমাত্রার বৃদ্ধি। সো এটা হচ্ছে আমাদের জেনারেল সূত্র। তো এখন যদি আমরা এটাকে যদি ভাঙাই লিখি, তাহলে V2 - V1 ডিভাইড বাই V1। সো আর নিচে T2 - T1। সো এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এইখান থেকে আমাদের যদি সবগুলা আহ, আহ, দেয়া থাকে এবং একটা আননোন থাকে, তাহলে আমরা সেটা বের করতে পারবো। ওকে। আর সিমিলারলি এখানে খেয়াল কর, এখানে এরও একক, এর একক কি হবে, উপরে, V2 - V1, মানে এটার আয়তন মিটার কিউব, নিচে V1 মিটার কিউব, তাহলে মিটার কিউব বা তার নিচে টেম্পারেচার, সো এটাও আমাদের Kelvin−1, এবং আমাদের মাত্রা কি হবে, মাত্রা এটারও T−1। সো তাহলে আলফা বিটা গামা সবারই একক সেম, মাত্রা সেম, এবং একক মাত্রাগুলো আসে কিভাবে, এটা আশা করি বুঝছিস। সো যদি এগুলো যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা এরপরে কি আছে, হ্যাঁ এরপরে আমাদের এখানে বইয়ে দুইটা ম্যাথ আছে। তো এখানে খেয়াল কর, আচ্ছা, তো এখানে আমাদের বলছে T1 হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, L1 N মিটার, T2 120 ডিগ্রি সেলসিয়াস, L2 10.0167 মিটার, দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইজ ইকুয়াল টু হোয়াট, এটা বলছে। এখন আমাদের আলফার সূত্র কি, আমরা জানি আলফার সূত্র উপরে L2 - L1, নিচে L1, এটা T2 - T1। আচ্ছা, তুই যদি ফার্স্ট ক্লাসটা যদি ভালোভাবে করে থাকিস এবং যদি এখনো মনে থাকে, তাহলে এটা অবশ্যই মনে থাকার কথা যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য ইজ ইকুয়াল টু কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য। দুই স্কেলে তাপমাত্রার পার্থক্য কিন্তু সেম, এই জিনিসটা ওই ক্লাসে ভালোভাবেই তোকে পড়াইছি। তার মানে এইখানে দেখ, আমরা দুই ভাবে যদি ম্যাথটা করি, L2 এর মান কত, 10.0167 -10 ডিভাইড বাই 10। এখন আমি তো বলছি যে এখানে সবগুলা আমাদের টেম্পারেচার হবে কেলভিন স্কেলে, বাট এখন আমরা যদি এখানে 120 ডিগ্রি সেলসিয়াস -20 ডিগ্রি সেলসিয়াস, এই যে পার্থক্যটা আমরা লিখলাম, এই পার্থক্যটা আমরা যদি কেলভিন স্কেলে দুইটা টেম্পারেচার নিয়ে গিয়ে যদি পার্থক্য বের করতাম, তাহলে সেম জিনিসে আসতো। দেখ, এটা এটা হবে কত, 20 প্লাস আমরা 273.15, এটা হয়তো কত, 293.15 কেলভিন, এটা হয়তো না, এবং এটা হয়তো কত, 120 প্লাস 273.15, এটা হয়তো আমাদের 393.15 কেলভিন। এখন এইটা এটা বিয়োগ কর, দেখ আমাদের 100ই কিন্তু আসে, 100 কেলভিন, এবং এইখানে বিয়োগ কর, এটাও কিন্তু 100ই আসে। সো এই জিনিসটা কিন্তু আমরা দেখছি যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য, কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য, দুইটা সেম জিনিস। আর আমাদের ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্য হচ্ছে সেলসিয়াস স্কেলের পার্থক্যের 1.8 গুণ, আমরা এগুলো দেখছি। তাহলে এইখানে তুই যে বিয়োগ ফলটা সেলসিয়াস স্কেলে রেখেও করতে পারিস, অথবা কেলভিন স্কেলে নিয়ে তারপরে দুইটা বিয়োগ করতে পারিস, বাট অ্যান্সার সেমই আসবে। তো আশা করি এই জিনিসটা বুঝছিস। তাহলে এখানে কোনো কনফিউশন রাখা যাবে না, উপরে বিয়োগ করলে হবে এইটা ডিভাইড বাই 10, আর নিচে আসছে 100।
তাহলে এটার আমাদের অ্যান্সার আসে কত? এটার আমাদের অ্যান্সার আসে 16.7 × 10⁻⁻6। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল কর এইখানে, আমরা কিন্তু তাপমাত্রার একক গুলা ইউজ করছি ডিগ্রি সেলসিয়াসে। তো এইখানে এইখানে আমাদের অ্যান্সার কি হবে? ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1। তুই যদি এখানে তুই যদি কেলভিন ইউজ করতি, এই মানটা সেম আসতো এইখানে, তখন আমাদের কি লেখা লাগতো? কেলভিন ইনভার্স 1। সো দুই ভাবেই করতে পারিস, কোনো সমস্যা হবে না। আশা করি বুঝছিস। বাট এখানে ফাইনাইটে লেখা যাবে না, কারণ ফাইনাইটের পার্থক্য আমাদের সেলসিয়াস স্কেলেরও সমান না, কেলভিন স্কেলেরও সমান না, এদের আমাদের ডিফারেন্স আছে। আচ্ছা, এরপরে ম্যাথটা কই জানি, বইয়ে। হ্যাঁ, এখন আমাদের বলছে যে সোনার ঘনত্ব এত গ্রাম পার সিসি। ওকে, সো আমরা যদি এটা সলভ করি, তাহলে এখানে খেয়াল কর, আমরা জানি ঘনত্ব মানে হচ্ছে রো। তো রো কত? 19.3। এটা হচ্ছে গ্রাম। সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, বা এটাকে সেন্টিমিটার কিউব এইভাবেও লেখা হয়। ওকে, এখন এটা এই এককটা হচ্ছে আমাদের সিজিএস একক। এই এককটা কি আমাদের? সিজিএস একক। সো এখন এখন আমাদের যদি প্রশ্নে যদি কোথাও, এটা তুই এই এককেও রাখতে পারিস, অথবা এটাকে এসআই এককে নিয়ে যেতে পারিস। তো আমরা জানি এই এসআই এককে রো এম ডিভাইড বাই ভি। এম এর একক হচ্ছে এসআই এককে কেজি, আর ভি মানে আয়তন, এটা হচ্ছে মিটার কিউব। তাহলে এসআই এককের আয়তন কত? কেজি পার মিটার কিউব। এটা কিন্তু আমরা জানি যে কেজি পার মিটার কিউব হচ্ছে ঘনত্বের একক। তাহলে এটাকে এখান থেকে, এটা এই মেতে লাগবে না, তুই এটাকে এই এক গ্রাম পার সেন্টিমিটার কিউবেও রাখতে পারিস, অথবা এসআই একক মানে কেজি পার মিটার কিউবে নিয়ে যেতে পারিস। তো এটা নিয়ম কি? উপরে হচ্ছে আমাদের গ্রাম, নিচে হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার কিউব। যেহেতু এটা পার মানে চিহ্ন দেওয়া আছে মানে ইনভার্স, সো আমরা এটাকে নিচে লিখতে পারি। তো এখন আমাদের কাজ কি? উপরে গ্রামের জায়গায় আমাদের কি নিয়ে আসতে হবে? কেজি, মানে 1000 দ্বারা ভাগ, তাহলে এখানে আমাদের চলে আসবে কেজি। আর আমাদের নিচে নিয়ে আসতে হবে সেন্টিমিটার কিউব। সো 1 সেন্টিমিটার মানে কত? 1 সেন্টিমিটার মানে হচ্ছে, এখন আমাদের এটাকে মিটারে নিয়ে যেতে হবে, সো 1/100। সো মিটার, আর আমাদের বাইরে যে কিউব আছে এখানে কিউব দিলাম। সো এখানে খেয়াল কর, এইখানে 19.30 ডিভাইড বাই 1000। আর আমাদের নিচে 100 মানে 10 স্কোয়ার, দেখ 100 মানে কত? 10 স্কোয়ার। তার পাওয়ার কিউব মানে কত? 10⁶। সো এখন এটা ভাগ আকারে আছে, আমরা যদি এটাকে উল্টাই দেই তাহলে এটা তো এমন হয়ে যায়, আর একের উপর কিউব মানে তো এক, তাহলে উপরে কেজি আর নিচে মিটার কিউব আমরা পেয়ে গেলাম। তাহলে এইখানে খেয়াল কর, এইখানে 1000 মানে কত? 10⁻³ এইটা এটা যদি কাটিস তাহলে এইখানে থাকবে 10⁻³ তাহলে এইখানে হচ্ছে 19.3 × 1000। তাহলে দেখ এটা এখন আমাদের এই যে এইটা চলে আসলে আমাদের এসআই এককে। সো যদি গ্রাম পার সেন্টিমিটার কিউব দেয়া থাকে, সেইখান থেকে এসআই এককে বা কেজি পার মিটার কিউবে আমরা আমরা কিভাবে নিয়ে যেতে পারবো, এটা এইখান থেকে বোঝা যায়। আচ্ছা, তো এই জিনিসটা একটু মুছে দেই দ্বারা। তো এগুলা ভালোভাবে শিখে রাখতে হবে। তো এখন আমাদের এখানে কি জানতে চাইছে? আমাদের জানতে চাইছে যে দৈর্ঘ্য প্রসারণ সহগ দেয়া আছে। আচ্ছা, এই ম্যাথটা করার আগে আমাদের কিছু থিওরি জানতে হবে। তো ওইটা আমার মনে ছিল না। আচ্ছা দাঁড়া, আমরা আগে ওইগুলো থিওরি জেনে এসে তারপরে এই ম্যাথটা সলভ করি। ওকে, তো এখন আমাদের যেগুলো থিওরি আমাদের জানতে হবে,
যে আমরা এখন পর্যন্ত তিনটে সহগ নিয়ে জানলাম, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, আর একটা হচ্ছে গামা, আছে দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন। আচ্ছা, তো আমাদের বিটা সমান কি ছিল? আমাদের বিটা সমান ছিল ডেল্টা এ ডিভাইড বাই আদি ক্ষেত্রফল ডিভাইড বাই ডেল্টা টি। আমরা এটাকে লিখতাম এইভাবে, a2 - a1 ডিভাইড বাই a1, নিচে হচ্ছে t2 - t1, এটা ছিল। তো এখন দেখ, এখন আমরা যদি এটাকে আর গুণ করি তাহলে বিটা ইন্টু t2 - t1, তাহলে আমাদের এইদিকে থাকে a2 - a1 ডিভাইড বাই a1, এটা থাকে। ওকে, তাহলে এখন আমরা যদি আবার আর গুণ করি তাহলে a2 - a1, এদিকে থাকে a1 বিটা t2 - t1, তাহলে a2 সমান আমাদের কি হচ্ছে? a2 সমান হচ্ছে a1 প্লাস a1 বিটা t2 - t1, এটা হইতেছে আমাদের a2 এর সমীকরণ। সো এটা আসতেছে আমাদের a2 এর সমীকরণ। আচ্ছা, এখন আমাদের a2, আমাদের a কি? আমাদের a হচ্ছে ক্ষেত্রফল। সো এটা 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 দৈর্ঘ্য, এটা প্রস্থ, লেংথ আর ওয়াইড। এখন যদি বস্তুটা আমাদের বর্গাকার হয় তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ তো সমান হবে। যদি বস্তুটা বর্গাকার হয় তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হবে। তো সেই ক্ষেত্রে এখন আমরা এই বস্তুটার ক্ষেত্রফল আমরা কি লিখতে পারবো? তো তখন এই বস্তুর ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এল স্কোয়ার, এল স্কোয়ার। আচ্ছা, একটু দাঁড়া। হ্যাঁ, এখন এখন খেয়াল কর যে এখানে যদি এটা যদি বর্গাকার হয় তাহলে এটা হবে এল স্কোয়ার, তাই তো? তাহলে এখন আমরা এই সূত্রটাতে আমরা কি লিখতে পারি? এই সূত্রটাতে আমরা লিখতে পারি যে a2, এটা ছিল আদি। এখন তাপমাত্রা বৃদ্ধি করার পর আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় তো বৃদ্ধি পাবে, সো এটা ধরলাম যে বৃদ্ধি পেয়ে হইলো L2। তাহলে আমাদের A2 সমান কি হবে বলতো? A2 সমান কিন্তু হবে L2 × L2, মানে L2 স্কোয়ার। এটা হবে না? এটা কিন্তু হবে। আচ্ছা, এটা সমান কি হবে? আমাদের A1 মানে কি? আচ্ছা, একটু ওয়েট কর। হ্যাঁ, সো L2 স্কোয়ার। আচ্ছা, উম, আবার আবার দেখ, আলফা সমান কি ছিল? আলফা সমান ছিল L2 - L1 ডিভাইড বাই L1 t2 - t1। এখন আমরা যদি আর গুণ করি, এটা কি আসবে? আলফা ইন্টু t2 - t1। তাহলে L2 সমান কি হবে? L1, এই যে দেখ, এই L1 আমরা যদি আর গুণ করি তাহলে এইটা গিয়ে পুরোটাই গিয়ে এইখানে আলফা L1 t2 - t1, এটা আমাদের সাথে গুণ হয়ে যাবে। তারপরে আমরা L1টাকে ওই দিকে নিয়ে গিয়ে যোগ করে লিখলাম। আশা করি এটা বুঝছিস। এরপরে তাহলে দেখ,
আমরা তাহলে এল টু এর জায়গায় এই যে এইটা এখন এই সমীকরণটা লিখবো এল টু এর জায়গায়। এল টু সমান তো এইটা আমরা তো দেখলাম। তাহলে এল টু এর জায়গায় যদি আমরা লিখি, তাহলে এখানে কি হবে? আমরা জাস্ট এল টু এর মানটা জাস্ট লিখবো এখানে, এবং আমাদের এল টু এর মান লিখলাম, এরপরে যে স্কোয়ারটা আছে সেটা দিলাম। আচ্ছা, এখন আমরা যদি এখানে সূত্র লিখি, এইটাকে এ ধর আর এই পুরোটাকে বি ধর, তাহলে এখানে কি হবে? এ এ স্কোয়ার প্লাস টু এ, বি কোনটা? বি হচ্ছে পুরোটা প্লাস বি স্কোয়ার। আমাদের এইটা আসে। এইটা আসে, আমরা যদি এটাকে যদি ভাঙাই তাহলে আমাদের এইটা আসে। আচ্ছা, তো এখানে দেখ, এবং এখানে আমাদের এখন এ ওয়ান এ টু সমান যদি এল টু স্কোয়ার হয়, তাহলে এ ওয়ান সমান কি? এই যে মানে এ ওয়ান, এই যে মানে তাপমাত্রা দেওয়ার আগে আমাদের দৈর্ঘ্য ছিল এল ওয়ান, প্রস্থ ছিল এল ওয়ান, তখন তখন তার মানে আদি ক্ষেত্রফল কত? এল ওয়ান ইন্টু এল ওয়ান মানে কত? এল ওয়ান স্কোয়ার। তো এই যে এল ওয়ান ইন্টু এল ওয়ান, এই জায়গায় আমরা কি লিখতে পারি দেখতো? এই যে এখানে যে এল ওয়ান স্কোয়ার আছে, আমরা এই জায়গায় এ ওয়ান লিখতে পারি। আশা করি এগুলো এগুলো বুঝতেছিস। সো আদি আদি ক্ষেত্রফল হচ্ছে এল ওয়ান ইন্টু এল ওয়ান। এটা কখন? এটা বর্গাকার বস্তুর ক্ষেত্রে, যখন দৈর্ঘ্য প্রস্থ দুইটাই সমান। তার মানে এল ওয়ানের জায়গায় এল ওয়ান স্কোয়ারের জায়গায় আমরা এ ওয়ান লিখলাম, তার মানে এখানে টু। এখানে দেখ এল ওয়ান ইন্টু এল ওয়ান আলফা, এবং দুইটা এল ওয়ান মিলে এল ওয়ান স্কোয়ার, সেখানে আমরা এ ওয়ান লিখতে পারি, এবং এইখানে টি টু মাইনাস টি ওয়ান। ওকে, এরপরে আমাদের এখানে কি আসবে? এখানে দেখ, আমরা যদি স্কোয়ার করি আলফা স্কোয়ার আসবে, একটা এল ওয়ান স্কোয়ার আসবে, সেইখানে আমরা এ ওয়ান লিখতে পারি, এবং আর একটা আসবে টি টু মাইনাস টি ওয়ান এর উপর স্কোয়ার। এটা আসলো। আচ্ছা, এটা আসলো। এখন এখন আমাদের এখন দেখ আলফা এর মান মানে দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটা কিন্তু খুবই ছোট্ট একটা মান। আচ্ছা, আমরা এর আগে যেটা ম্যাথ করলাম, দেখ এখানে আলফার মান আসছে কত? 10⁻⁻6। তো 10⁻⁻6 মানে বুঝিস, 10⁻⁻6 মানে শূন্যর পরে 1 2 3 4 5 6। সো এইটাকে লেখা হয় 10⁻⁻6। এখন এইটাকে আমরা যদি এবার স্কোয়ার করি, তাহলে এটা এটা আমাদের হয়ে যাবে 10⁻⁻2 এর, মানে শূন্য এর পর এই পয়েন্টের পর 11টা শূন্য দিয়ে তারপরে এক। দেখ এই জিনিসটা কত ছোট। এবং এটা কিন্তু আমরা জানি যে আমাদের আমাদের দশমিক সংখ্যাকে যদি স্কোয়ার করি তাহলে সেটা আরো কিন্তু তার মান আরো কমে। তার মানে আলফা এর মানটা তো এমনিতে অনেক ছোট, তার উপর আমরা যদি সেটাকে স্কোয়ার করি তাহলে সেটা অনেক বেশি ছোট হয়ে যায়। ও এত ছোট মানটাকে আমরা ইগনোর করতে পারি, বা ওইটা আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে অত বেশি ইফেক্ট ফেলবে না, কারণ ওই মানটা এত ছোট যে সেটা প্রায় জিরোর আহ, প্রায় জিরোর কাছাকাছি একটা মান। ওইটাকে আমরা ইগনোর করতে পারি। এই যে আমাদের এ টু এ যে সমীকরণটা আমরা লিখলাম, লাস্ট সমীকরণটা, এই জায়গা এই জায়গাটাতে আমরা আলফা স্কোয়ারটাকে বাদ দিতে পারি। সো এখন যদি, কারণ এই আলফা স্কোয়ার মানটা খুবই ক্ষুদ্র, এইটা অলমোস্ট জিরো। এইটা প্রায় শূন্য। যেহেতু প্রায় শূন্য, এর সাথে যে গুণ অবস্থায় আছে, এই এই গুণফলটাও আমাদের প্রায় শূন্য হয়ে যাবে। এই জন্য আমরা এখান থেকে এই রাশিটাকে
বাদ দিতে পারি। সো বাদ দিয়ে আমরা এখানে লিখতে পারি A2 ইজ ইকুয়াল টু A1 প্লাস 2 ইন্টু আলফা A1 P2 মাইনাস P1, এই জিনিসটা আমরা লিখতে পারি। এই জিনিসটা তো আমরা লিখতে পারি। আচ্ছা, লিখলাম। এখন একটা জিনিস খেয়াল কর, এই জিনিসটা খুবই ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, দেখ আমি এটা এটা লিখি, লিখলেই বুঝতে পারবি যে আমরা এখানে আমাদের আলটিমেটলি লক্ষ্য কি। এই যে এইটাকে 1 নাম্বার সমীকরণ ধর, আর এটাকে 2 নাম্বার সমীকরণ ধর। আচ্ছা, আমি এটা আবারও নিচে দিয়ে লিখতেছি। দেখ, A2 আমরা প্রথমে 1 নাম্বার সমীকরণ লিখবো, বিটা T2 ধরো, T2 মাইনাস T1, 1 নাম্বার সমীকরণটা লিখলাম। সো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। আর এখন আমরা যদি 2 নাম্বার সমীকরণটা লিখি, আচ্ছা, 1 আর 2 এর মধ্যে একটু খেয়াল করতো, সবই সেম। A2 A2, A1 A1 A1, T2 মাইনাস T1, T2 মাইনাস T1। তো দুইটা সমীকরণের সব একই, তাহলে এখানে আমাদের ডিফারেন্স আছে কোনটায়, বিটা আর এখানে 2 আলফা। সো দুইটা সমীকরণে সবকিছুই সেম। তাহলে যদি দুইটা সমীকরণ একই হয়, সবকিছু সেম হয়, তাহলে দেখ এইখানে, তাহলে বিটা আর 2 আলফাটা পরস্পর সমান, কারণ একটা সমীকরণে সবকিছুই সেম মানে এইখানে বিটা আর আলফা দুইটা ডিফারেন্ট জিনিস আছে, মানে এই দুইটা পরস্পর সমান, কারণ যেহেতু সবকিছুই সেম, সব জায়গায় একই একই জিনিস আছে, তার মানে আমরা এটাকে বিটা আর আলফাটাকেও সেম সেম ধরতে পারি, কারণ এইখানে এইখানে A1 এর সাথে কি আছে, বিটা। এইখানে A1 এর সাথে কি আছে, 2 আলফা, তার মানে বিটা সমান 2 আলফা। তার মানে আমরা লিখতে পারি যে বিটা সমান হচ্ছে 2 আলফা। সো এই জিনিসটা আশা করি বুঝছিস, এবং আমাদের এত কিছু করে যে আমরা নিয়ে আসলাম, এইটা আমাদের মাথায় রাখা লাগবে না, আমাদের জাস্ট এইটা মাথায় রাখলেই হবে যে বিটা সমান 2 আলফা। ওকে, তো এটা আশা করি বুঝছিস। আহ এরপরে, এরপরে দেখ, এরপরে আমাদের আমাদের সূত্র কি ছিল? এরপরে আমাদের সূত্র ছিল আমাদের গামার সূত্র, V2 মাইনাস V1 ডিভাইড বাই V1 ডিভাইড বাই T2 মাইনাস T1, এবং এটাকে আগের দুইটা সূত্র ওই রকম করে ভাঙায় দেখ, দেখবি এটা আসবে V1 প্লাস গামা V1 T2 মাইনাস T1। এটা তুই ভাঙায় দেখবি, আমরা এটাকে 1 নাম্বার সমীকরণ লিখলাম। ওকে, এখন আমরা যদি এটাকে 1 নাম্বার সমীকরণ লিখি, এবং এইখানে যদি আমাদের একটা 3D বস্তু যদি থাকে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, এই যে, তার যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে, এবং এই বস্তুটি যদি ঘনাকৃতি হয়, সো এটা কি, এটাকে বলে যে ঘনক, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, যে দৈর্ঘ্য, লেংথ, উইডথ বা প্রস্থ বা হাইট সবগুলো যদি সমান হয়, তাহলে এই বস্তুটার আদি আয়তন কি হবে? এই বস্তুটার আদি আয়তন হবে, দৈর্ঘ্য L1 আমরা ধরলাম, প্রস্থ L1 ধরলাম, উচ্চতাও L1 ধরলাম, তাহলে এটা হচ্ছে L1 কিউব। সো এটা আমাদের কত, আদি আয়তন মানে V1। তাহলে তাপমাত্রা বৃদ্ধির পরে শেষ আয়তন কি হবে? সো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দুইটাই যদি বৃদ্ধি পেয়ে সবগুলা এও যদি L2 হয়, এও যদি L2 হয়, এও যদি L2 হয়, এখানে একটা জিনিস, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সেম। সো আদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা L1 করে, এবং শেষ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তাপমাত্রা বৃদ্ধির পরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বৃদ্ধি পেয়ে এটা হচ্ছে L2 করে, তাহলে এটা কি হবে, L2
ইউ। সো এটা আমাদের ভি টু এর মান। আচ্ছা, তো এখন আমরা এই সমীকরণে আহ, আহ, আমরা লিখি, তাহলে এখানে আমাদের কি হবে, দেখ আমাদের ভি টু সমান হচ্ছে এল টু এর উপর ইউ। ওকে, এখন এল টু এর মান কত? এল টু এর মান আমরা তো একটু আগেই দেখে আসলাম, এল 1 প্লাস আলফা এল 1 টি 2 মাইনাস টি 1। এই যে এল 2 এর সূত্র তো আমরা একটু আগেই তো দেখে আসলাম না। দেখ আমাদের ভি টু সমান হচ্ছে এল 2 কিউব, আমরা তো এটা দেখলাম, এবং এল 2 এর জায়গায় আমরা এল 2 এর মানটা লিখে দিলাম, তার উপর কিউব আছে আমরা কিউব লিখলাম। ওকে, এখন দেখ, এখন এই যে এইটাকে এ ধর আর এই পুরোটাকে বি ধর, ধরে এখন আমাদের এ প্লাস বি হল কিউবের সূত্র কি? এ প্লাস বি হল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3 a স্কোয়ার বি। এটা না, প্লাস 3 a বি স্কোয়ার, বি স্কোয়ার মানে আলফা, হুম, বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। সেকেন্ড ব্র্যাকেট দেই। ওকে, এখন খেয়াল কর, এখন হচ্ছে যে আমাদের এইখানে এইটাকে স্কোয়ার করলে কি হবে, এখানে আলফা স্কোয়ার চলে আসবে, এইটাকে কিউব করলে এখানে আলফা কিউব চলে আসবে। তো আমরা তো আগেরটাতেই তো দেখলাম যে আমাদের এখানে এখানে আলফার মানটা অনেক বেশি ক্ষুদ্র, সো আলফা স্কোয়ারের মানটা আরো ছোট হয়ে যায়, আলফা কিউব করলে সেটা আরো বেশি ছোট হয়ে যাবে। তো এই দুইটা জিনিসকে আমরা ইগনোর করতে পারি, কারণ এদের মান আমাদের প্রায় শূন্য। সো এদের মান আমাদের কি, প্রায় শূন্য। সো এই দুইটা জিনিসকে আমরা যদি ইগনোর করি, তাহলে আমাদের এখানে কি আসে খেয়াল কর, আমাদের এখানে এটা আসে। ওকে, তো এইখানে দেখ, এইখানে L2 কিউব, L1 কিউব, 3 আলফা, এইখানে L1 কিউব, টি 2 মাইনাস টি 1। L2 কিউব মানে কি ভি 2, L1 কিউব মানে কি ভি 1, আমরা এগুলো দেখছি। 3 আলফা, L1 কিউব মানে ভি 1, টি 2 মাইনাস টি 1। এটা না, এটাকে আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। এখন এই জায়গায় 1 নম্বর সমীকরণটা আবার লেখ, ভি 2 ভি 1, এই যে এ- 1 নম্বর সমীকরণটা আবার লেখ, ভি 2, এখানে কি আছে, গামা ভি 1 টি 2 মাইনাস টি 1। এখন একটা জিনিস খেয়াল করতো, সব সেম। এখন এইখানে আমাদের, তাহলে তাহলে আমাদের 3 আলফার জায়গায় এখানে কি আছে, গামা আছে। সব যেহেতু সেম, এখানে 3 আলফার জায়গায় কি আছে, গামা আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি যে গামা সমান 3 আলফা, এবং আমরা কি পাইলাম, বিটা সমান 2 আলফা। তো এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এখন যদি আমরা এটা যদি যদি বুঝি, আমাদের যে যে ম্যাথটা ছিল, এই যে এই ম্যাথটা, এখন এটা আমরা সলভ করতে পারবো। ওকে, তো এখন এই ম্যাথটাতে খেয়াল কর, এইখানে আমাদের কি বলছে, যে দৈর্ঘ্য প্রসারণ সহগ তাপমাত্রা বাড়ালে এর ঘনত্ব কত হবে। ডেল ইজ, আমরা জানি ঘনত্ব সমান m/v। এবং আমরা এটাও জানি যে একটা বস্তুর ভর সবসময় স্থির, তার ভরে কোনো চেঞ্জ হবে না। বাট তাপমাত্রা যদি বৃদ্ধি করি, যেহেতু সোনা এটা একটা পরিবাহী পদার্থ, তো তার আয়তন অবশ্যই বৃদ্ধি পাবে। তার আয়তন বৃদ্ধি পাওয়া মানে তার ঘনত্ব
কিন্তু হ্রাস পাবে। এই যে আমাদের যেহেতু ভি ভাগফল আকারে আছে, তো এইখানে আমাদের এম, সোনার ঘনত্ব এত, এই এই দৈর্ঘ্য প্রসারণ এত, তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস পরিমাণ বাড়ালে ঘনত্ব কত হবে? আচ্ছা, তো এখন আমরা এটা এটা বের করি। রো ড্যাশ, আচ্ছা একটু দাঁড়া, এখানে এম এর মান তো দেয়া নেই। এম এর মান যদি দেয়া না থাকে তাহলে এখানে করছে এটা কিভাবে? হুম, হুম, একটু ওয়েট কর। আচ্ছা যাই হোক, তাহলে এখানে আমাদের 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 ভি ড্যাশের মানটা বের করতে হবে আর কি, কারণ রো রো চেঞ্জ হইতে গেলে ভি কে চেঞ্জ হইতে হবে, এম তো আনচেঞ্জড। তো এখানে আমরা ভি 2 ইজ ইকুয়াল টু ভি 1 গামা ভি 1 T2 - T1, আমরা এটা জানি। তো এইখানে আমাদের ভি 1 এর মানটা এইখানে বলে দেয় নাই। দেখ, এইখানে আমাদের আয়তনের সূত্র কিন্তু গামা, বাট এইখানে আমাদের বলেছে দৈর্ঘ্য প্রশংসক আলফা, তাহলে আমরা এখানে এই গামা সমান 3 আলফা লিখতে পারি ভি 1। আর T2 - T1, একটা জিনিস খেয়াল কর, তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে মানে তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, আদি তাপমাত্রা কিন্তু দেয়া নাই, তার মানে এখানে তাপমাত্রা বৃদ্ধি এইখানে কতটুকু? T2 - T1 এর মান 100 ডিগ্রি, এটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। সো আমরা জানি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা বৃদ্ধি হয়ে যায় কেলভিন স্কেলেও তা, সো আমরা এখানে ডিরেক্ট 100 লিখতে পারি। আচ্ছা, তো এইখানে ভি 1, এখানে 3 ইন্টু আলফা। আলফার মান কত? আলফা এর মান হচ্ছে 14 × 10⁻⁶ ইন্টু ভি 1 ইন্টু 100। আচ্ছা, তো এটা আমাদের আসে কত? সো আমরা যদি এইখান থেকে যদি ভি 1 যদি কমন নেই, তাহলে এইখানে থেকে 1, আর এইখানে আমাদের ক্যালকুলেশন করলে আসবে 4.2 × 10⁻³ এটা হচ্ছে আমাদের ভি 2 এর মান। আচ্ছা, তো এখন একটা জিনিস, এটা হচ্ছে আমাদের ভি 2 এর মান। সো রো ড্যাশ আমাদের কি হবে? এম ডিভাইড বাই ভি 2, এটা হবে। সো রো ড্যাশ মানে হবে এম ডিভাইড বাই ভি 2। আবার রো 1 যখন ছিল তখন কি ছিল? এম ডিভাইড বাই ভি 1। সো এম এম সমান কি? রো 1 বাই ভি 1, এটা না? সো এটা রো 2। সো এম মানে কিন্তু রো 1 বাই ভি 1, সো এখানে রো 1 বাই ভি 1, নিচে হচ্ছে ভি 2। সো উপরে রো 1 এর মান কত? 19.30 ইন্টু ভি 1। আর ভি 2 এর মান কত? ভি 1 ইন্টু 1 প্লাস 4.2 ইন্টু 10⁻³ ভি 1 বাদ। সো আমাদের এটার অ্যান্সার আসে 19.22। যেহেতু আমরা এটা সিজিএস এককে লিখছি, সো এটা গ্রাম পার সিসি বা সেন্টিমিটার কিউবই থাকবে। আচ্ছা, তো এরপরে রয়্যাল গাইডে কিছু ম্যাথ আছে, এইগুলা যে মানে তোকে তো সবগুলা সূত্র প্লাস থিওরি পড়াইলাম, ওইগুলা তুই একটু নিজে প্র্যাকটিস করার চেষ্টা করিস। তো নেক্সট ক্লাসে আমি এখন ম্যাথ গুলো সলভ করাই দিব, বাট আজকে আর এর বেশি না পড়াই। গলার সমস্যাটা এখনো খুব বেশি ঠিক হয় নাই, তো সো ম্যাথ গুলো তুই নিজে একটু প্র্যাকটিস করার ট্রাই করিস, যেহেতু সূত্রগুলো সবকিছু জানিস, আলফা বিটা গামার সূত্র কি এবং আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্ক কি, এগুলো সবগুলোই তো তো দেখাইলাম। সো ম্যাথ গুলো একটু নিজে প্র্যাকটিস করে ট্রাই করিস, ম্যাথ গুলো ইজি, জাস্ট মান বসাবি, অ্যান্সার
বের করবি, খুব ইজি ম্যাথ। তো আজকের ক্লাসটা এখানে থাক।